হাওড়া মালে পাঁচঘড়ায় ভ্যাটে শিশুর দেহ, শালকিয়া জিটি রোডের ধারে উদ্ধার দেহ, আর প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ভ্যাটে সদ্যজাতের দেহ। পুলিশের অনুমান অন্য কোথাও থেকে এনে ফেলা হয়েছে এই দেহ। এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট জানাবে বিস্তারিত আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে কিন্তু তদন্ত শুরু করেছে মালিবাজঘড়া থানা পুলিশ এবং এলাকার সিসিটিভি চেক করে দেখা হচ্ছে যে কবে এই শিশুটিকে ফেলা হয়েছিল। মূলত আমরা জানি যে হাওড়া শহরে ভ্যাটের একটি সমস্যা ছিল, সেখানে মুক্ত আবর্জনা জমেছিল দীর্ঘদিন ধরে। পুলিশ মনে করছে সেই সুযোগ নিয়ে কেউ বা কারা তারা এই প্লাস্টিক বন্দিভাবে একেবারে সদ্যজাত এক শিশুকে তারা এখানে ফেলে প্লাস্টিক বন্দি করে তাকে ফেলে রেখে গেছিল। আজ যখন ভ্যাট পরিষ্কারের সময় সেটিকে দেখতে পায়, তারপরেই খবর যায় মালিবাজঘড়া থানার পুলিশের কাছে। পুলিশ এসে ইতিমধ্যেই সেটিকে উদ্ধার করেছে এবং সেটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ, তমলুকের একটি স্কুল আর সেই স্কুলের পাশেই বিপজ্জনক বাড়ি। ছবিটা প্রথমে আপনাদের দেখাবো, ছবিটা দেখুন। এইভাবে বিপজ্জনক বাড়ি, পুরসভা ইতিমধ্যেই বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিশও দিয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রাণ হাতে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়া শিক্ষকদের, কারণ ঠিক এই বাড়ির পাশেই রয়েছে তমলুকের শান্তনাময়ী গার্লস হাই স্কুল। আর সেই গার্লস হাই স্কুলে প্রতিদিন শিক্ষক থেকে পড়ুয়া তারা আসেন এবং এই স্কুলে ক্লাস করেন, কিন্তু প্রাণ হাতে নেই। কারণ এই বিপজ্জনক বাড়ি যেভাবে অবস্থায় রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরেও কেন এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে না বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানবো। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, দেখো, এখন বিপজ্জনক বাড়ি এবং সে কারণে কিন্তু পুরসভার পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে যে বিপজ্জনক বাড়ি। এবং যে বাড়ি বলা যায় ভেঙে পড়া মানেই কিন্তু স্কুলের ক্ষতি, যেখানে একের পর এক রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পুরনো বাড়ি ভেঙে পড়ছে, দুর্ঘটনা ঘটছে। সেখানে শতাব্দী এখানে যে তমলুকের শহরের উপর যে নামী স্কুল, প্রাচীন স্কুল শান্তনাময়ী স্কুলের একেবারে গা ঘেঁষে রয়েছে এই বিল্ডিং, যে বিল্ডিং থেকে ইতিমধ্যেই খসে পড়ছে তমস্যি একের পর এক ইট বালি, তার যে পুরনো চাঙড়, তার মধ্যেই কিন্তু আতঙ্কের মধ্যেই স্কুল কর্তৃপক্ষ রয়েছেন। তারা পুরসভাকে বলেছেন এবং দ্রুত ভেঙে ফেলা হোক, কিন্তু আইনি জটিলতায় ভেঙে ফেলা যাচ্ছে না বলে পুরসভা বলেছেন। কিন্তু তা নিয়ে যে একেবারে প্রশাসনের দ্বারস্থ হয়ে সমস্যা মেটাতে হবে সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলিয়ে তমস্যি অবস্থা কিন্তু খুব জটিল হচ্ছে এবং পরিস্থিতি খুব ভয়ঙ্কর হচ্ছে। তাই দ্রুত সমস্যা মিটুক চাইছেন সকলে। তমস্যি, বেশ সুজিত। পর্যন্ত বলার একই, বাচ্চাগুলোর কথা ভাবুন। সবাই, প্রশাসনের সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি। আমার এত বাচ্চা, প্রায় 2000 বাচ্চা আমার আসে, রোজ বাড়ি যায়। বিশেষ করে প্রাইমারি ছোট বাচ্চারা আছে যারা কিছুই বোঝে না। সাধারণ মানুষের যেমন জীবন সংশয় রয়েছে, সংকট রয়েছে, ভয় রয়েছে, আমার নিরীহ বাচ্চাগুলো, তারা ছোট বাচ্চা, তাদের জন্য ভয়টা আরও বেশি। জানানো হয়েছে, আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, চিঠি। আমরা ইতিমধ্যে ওখানে দুটো ফ্লেক্স আমরা টাঙিয়ে দিয়েছিলাম, কন্ডেমড বিল্ডিং, পরিত্যক্ত বাড়ি বলে। তারপরেও ওরা কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না, যার ফলে আমরা আইসিকেও চিঠি করেছি। কিন্তু ওরা বলছে যে বিচারাধীনের বিষয়ে ওরা কোর্টের কাগজপত্র সাবমিট করছে আমাদের কাছে। বেসুরো কুমারগ্রামের পদ্ম বিধায়ক বিজেপির সব পদ থেকে অব্যাহতির ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা বিধায়ক কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, বেসুরো কুমারগ্রামের পদ্ম বিধায়ক বিজেপির সব পদ থেকে অব্যাহতির ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা বিধায়কের, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ঠিক কি কারণে এই পোস্ট? মনোজ কুমার ওরাও, তার কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে কিন্তু মনোজ কুমার ওরাও কুমারগ্রামের যে বিধায়ক, যেটা খবর, তিনি একটা স্ত্রীর চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি নার্সিং হোমে রয়েছেন। তার সাথে মোবাইলে যোগাযোগ সুইচ অফ করা। কেন তিনি এই পোস্ট দিলেন তিনি সব থেকে বেশি ভালো তিনিই বলতে পারবেন। তবে আমরা দলীয় সূত্রে যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে বিজেপির আলিপুরদুয়ার জেলার নতুন একজনকে সভাপতি করার কিন্তু একটা জল্পনা চলছিল এবং তার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। আজ অথবা কাল কিন্তু সেই নতুন সভাপতির নাম ঘোষণা করার কথা। তার আগেই কিন্তু নতুন সভাপতি পছন্দ না হওয়ার কারণেই যে মনোজ রাওয়ের কাছে এই খবর চলে গিয়েছে যে কে বিজেপির সভাপতি হচ্ছে,
সেই জেলা সভাপতি পছন্দ না হওয়ার কারণেই কিন্তু তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বিক্ষোভ ঘোষণা করলেন এবং সোশ্যাল মিডিয়ায় একেবারে পোস্ট করে তিনি জানিয়ে দিলেন যে তিনি দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। যদিও তিনি জানিয়েছেন যে তিনি দলে থাকবেন এবং দলীয় কর্মী হিসেবে তিনি থাকবেন। বেশ, আসি পরের খবরে। তৃণমূলের নজরে চা বাগিচা, বিধানসভার ভোটের আগে নজরে চা বাগানের বুথ। ডুয়ার্সের ৮ বিধানসভায় প্রচার তৃণমূলের নজরে চা বাগিচা। ২৬শে বিধানসভা ভোট আর কয়েক মাস, আর 1 বছরও নয়, সময় নেই বিধানসভা ভোট। আর বিধানসভা ভোটের আগে নজরে চা বাগানের বুথ। ডুয়ার্সে ৮ বিধানসভায় প্রচার তৃণমূলের। চা শ্রমিকদের পিএফ বঞ্চনাকে হাতিয়ার তৃণমূলের। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাকে অস্ত্র করে পথে শাসক দল এবং কর্মসূচি রয়েছে তার সঙ্গে। তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে চা বলয়ে, অর্থাৎ তৃণমূলের নজরে চা বাগিচা। বিধানসভার ভোটের আগে নজরে চা বাগানের বুথ। আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে ডুয়ার্সের এলাকার যে চা বাগানগুলি রয়েছে তার মধ্যে ৮টি বিধানসভা এলাকা এর মধ্যে সব থেকে বেশি রয়েছে। তো এই ৮টি বিধানসভা এলাকার মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল একমাত্র মাল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, বাকি 7টাতেই হচ্ছে বিজেপি জয়লাভ করে। পরবর্তী সময় উপনির্বাচনের ক্ষেত্রে ধূপগুড়ি এবং মাদারিহাটের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতে নেয়। তবুও বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই চা বাগানের বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক দিক থেকে এখন থেকে আরো শক্তিশালী অবস্থা তৈরি করতে হবে। এই বুথগুলিকে সংগঠনে শক্তিশালী করার জন্য বিশেষ স্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিলের আয়োজন। এই পদযাত্রা যেটা নাম দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন মোদির কথা বনাম মমতার কাজ। অর্থাৎ এই চা বাগান অঞ্চল বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস কি ধরনের কাজ করেছে চা বাগান শ্রমিকদেরকে নিয়ে সেটি তৈরি করা হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা কেন্দ্রীয় বঞ্চনার যে ইস্যু সেটাকে তারা তৈরি করেছেন, সেটা হচ্ছে যে পিএফ এর অর্থ বহুদিন ধরে শ্রমিকরা পাচ্ছেন না এবং সেই কারণে পিএফ কে পাইয়ে দেওয়ার দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তারা 11 এপ্রিল তারাই এই যে পিএফ অফিস অভিযানে সেখানে ডাক দেওয়া হয়েছে। এবং এই পদযাত্রার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 8ই এপ্রিল তারা শুরু করবেন। 10ই এপ্রিল রাত্রিবেলা গয়ের কাটাতে আলিপুরদুয়ারের সংকোচ থেকে বিভিন্ন চা বাগান ঘুরে যে পদযাত্রা করে আসবে। আর অন্যদিক থেকে হচ্ছে ধূপগুড়িতে, অন্যদিকে হচ্ছে জলপাইগুড়ির দিক থেকে আবার একটি মিছিল আসবে, সেই মিছিল এসে সেখানে চলে আসবে। তাহলে এই যে পরিস্থিতি যেটা তৈরি হবে সেখানে গয়ের কাটাতে তারা রাত্রিবেলা থাকবেন এবং সেখান থেকে তারা এই অভিযানকে করবেন। ফলে সব মিলিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তরবঙ্গের চা বাগানকে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এবং সেই কারণেই এই কর্মসূচির সিদ্ধান্ত। বেশ আবির। সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, এবং বিশেষ করে পার্লামেন্ট সেশনে যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেলাম, একদম লিখিত উত্তর, এবং প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়টি রয়েছে, আমরা ঠিক করেছি আগামী 8 তারিখ থেকে 11 তারিখ, এপ্রিল মাসের 8 থেকে 11 অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। 11ই এপ্রিল 3টের সময় জলপাইগুড়ির রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। নিউজ ফ্ল্যাশ।